নেটওয়ার্কের মধ্যে তো হার্ডওয়্যার থাকে, সফটওয়্যার থাকে, অবভিয়াসলি। বাট ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে জেনারেলি কমিউনিকেশন নেটওয়ার্কের ইম্পর্টেন্সটা খুব বেশি। কারণ দেখবেন সাধারণত মোস্ট অফ দ্য ইনফরমেশন সিস্টেম ক্যান বি কানেক্টেড টুগেদার ইন ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশন। লাইক আপনি হয়তো এটিএম নেটওয়ার্ক দিয়ে টাকা তুলছেন, আপনার অ্যাকাউন্ট হয়তো এক জেলায়, কিন্তু আরেক জেলায় গিয়ে আপনি এটিএম এর মাধ্যমে ওই সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ব্যাংকের সাথে ইন্টারঅ্যাক্ট করে আপনি হয়তো আপনার কাজটা সেরে ফেলছেন। ডাটা রিসোর্সেস অ্যানাদার ইস্যুস এন্ড পলিসি এন্ড প্রসিডিউর। পলিসি এন্ড প্রসিডিউর হচ্ছে আমরা কতদিন ইনফরমেশন সিকিউরিটি পলিসির কথা বলেছিলাম। সো সাধারণত যে কোনো সিস্টেমের একটা পলিসি থাকে, যে কোনো বিজনেস অর্গানাইজেশনের কিছু পলিসি থাকে। So এই ইনফরমেশন সিস্টেমের কিছু পলিসি এন্ড প্রসিডিউর আছে, দ্যাট মিন্স হাউ দ্য ইনফরমেশন সিস্টেম অ্যাকচুয়ালি টেক ডিসিশনস, হাউ ইট ওয়ার্কস। সো একটা পলিসি প্রসিডিউর থাকবে, কিছু ডাটা রিসোর্সেস থাকবে, যেখানে ডাটা সার্ভার হতে পারে। ডাটা রিসোর্সেস বলতে আমি আমার আমার ডাটাবেস সার্ভার গুলোকে বলতে পারি। তারপর হচ্ছে আপনার ফাইল, বিভিন্ন ফাইল, স্টোরেজ ডিভাইসের বিভিন্ন ফাইল বলতে পারেন, ঠিক আছে। সো এইগুলো সবই তো আপনি বলতে পারেন স্যার আমরা তো কম্পিউটার সিস্টেমে পড়েছি হার্ডওয়্যার সফটওয়্যার, কি বলেছেন? হার্ডওয়্যার সফটওয়্যার, ইউজার আর হচ্ছে ডাটা, এটা পড়েছিলেন। সো এখানেও কিন্তু ডাটা রিসোর্সের মধ্যে ডাটা কভার করছে। হার্ডওয়্যার সফটওয়্যার তো অবভিয়াসলি আছে, পিপলও আছে। আপনি তো কমিউনিকেশন নেটওয়ার্কটাকে আলাদাভাবে দেখছেন। কমিউনিকেশন নেটওয়ার্কটা হার্ডওয়্যার সফটওয়্যারের একটা পার্ট। আমরা আগে যখন কম্পিউটার সিস্টেম পড়েছি তখন হয়তো কমিউনিকেশন নেটওয়ার্কের যেসব কম্পোনেন্ট গুলো ছিল সেগুলো হয়তো কোনো হার্ডওয়্যার কিংবা সফটওয়্যার, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। সো এখানে আলাদাভাবে বলার পিছনে কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি কমিউনিকেশন নেটওয়ার্কের সাথে ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে ইনফরমেশন সিস্টেম। সো what is actually the function of those information system generally? So it store, retrieve, transform, disseminate information in an organized way. ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কিছু বলবেন কেউ? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো আমরা ইনফরমেশন টেকনোলজিতে, তো ইনফরমেশন সিস্টেমে সাধারণত যে জিনিসটা থাকবে, অল দ্য কম্পোনেন্টস এন্ড দ্য রিসোর্সেস নেসেসারি টু ডেলিভার ইনফরমেশন। সো নরমালি ইনফরমেশন সিস্টেম আমরা বিজনেস পার্সপেক্টিভে প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশনের জন্যই এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। সো ইনফরমেশন সিস্টেমটা যদি কম্পিউটার টেকনোলজি নিয়ে আমরা বলে থাকি, সেখানে আমরা সফটওয়্যার এবং হার্ডওয়্যার কথা বলি, কিন্তু আমরা ইনফরমেশন সিস্টেমকে যে আপনি একটা মুদির দোকানে যান, সেখানে তারা রেজিস্টার খাতা ব্যবহার করে। রেজিস্টার খাতাতে প্রত্যেকটা বিক্রির হিসাব থাকছে। তারপর সে হয়তো দিন শেষে কিংবা একটা সার্টেন পিরিয়ড শেষে সে ওই ডাটাগুলোকে প্রসেস করে। আমরাও একটা সময় আমাদের বিজনেসের ইনফরমেশন প্রসেসিং এভাবে করে থাকতাম। কিন্তু ইনফরমেশন টেকনোলজি ইউটিলাইজেশনে আমরা হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং, ডাটা ম্যানেজমেন্ট এগুলোকে ব্যবহার করে আমরা এখনকার ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করে থাকি। ডাটা এবং ইনফরমেশনের মধ্যে ডিফারেন্স আপনাদের অলরেডি বলা হয়েছে। So information system generally take input as a data as an input and process to create information. ঠিক আছে, ইনফরমেশন সিস্টেম সাধারণত ইনফরমেশন ক্রিয়েট করে থাকে, ইনফরমেশন ম্যানেজ করে থাকে। এগুলো ডিফারেন্ট আপনার কম্পোনেন্ট ফাংশন আপনি বলতে পারেন, যেটা যেটা অলরেডি আমাদের ডিসকাশনে বিভিন্ন পয়েন্টে আমরা বলেছি। তো বেসিক্যালি তিনটা বেসিক ফাংশন থাকে একটা সিস্টেম, সেটা হচ্ছে ইনপুট, প্রসেসিং এন্ড আউটপুট। যে আপনি ফাংশনাল পার্সপেক্টিভে বলেন একটা সিস্টেমকে, মানে তার ইনপুট থাকবে, তার প্রসেসিং থাকবে, তার আউটপুট থাকবে। আপনারা হয়তো একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় আপনারা এইভাবে চিন্তা করেন যে হোয়াট ইজ দ্য ইনপুট ফর দিস সফটওয়্যার সিস্টেম, ফর দিস program, what is the output, and how I create, how I process the input into output.
এবং সেটাই আপনি কোডিং করেন। ঠিক আছে? সো সাধারণত একটা সিস্টেমে যেরকম ৩ টা ফাংশনাল ইউনিট আছে সেরকম ভাবে ইনফরমেশন সিস্টেমেও আপনার বেসিক ফাংশন হচ্ছে ৩ টা। আর যে আমরা একটু আগে যে রিসোর্স গুলা বলেছি, রিসোর্স গুলার কয়েকটা স্পেসিফিক এক্সাম্পল এখানে আছে। অ্যাক্টিভিটিস গুলো আমরা এখানে বলছি। তো আমরা যে জায়গায় একটু ফোকাস করতে চাই, সো ইনফরমেশন সিস্টেম সম্বন্ধে এতক্ষণ আমরা যা ডিসকাস করলাম সেটা মেইনলি ইনফরমেশন সিস্টেম কি, ইনফরমেশন সিস্টেমের কি কি কম্পোনেন্ট থাকে কিংবা কি কি কম্পোনেন্ট কি জিনিস আসলে কন্ট্রিবিউট করে একটা ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্টে এবং হাউ ইট ইজ রিলেটেড টু আওয়ার ডে টু ডে লাইফ অথবা আমাদের ইন্ডাস্ট্রি কিংবা আমাদের এভরিডে লাইফে কিভাবে আসলে ইনফরমেশন সিস্টেম ইম্প্যাক্ট করছে সেগুলাই এতক্ষণ আমরা ডিসকাস করেছি। এখন যে জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি এটা আসলে টেকনোলজি পার্সপেক্টিভে খুব একটা ইম্পর্টেন্ট না, যে কারণে আমি এটা হয়তো আপনাদের স্কিপ করতে পারি, বা তারপর আমি জাস্ট একটু বলি যে এখানে যে পিরামিডটা দেখতে পাচ্ছেন এই পিরামিডটা সাধারণত এটা অর্গানাইজেশনকে বোঝানো হচ্ছে। কারণ আমরা জানি যে একটা অর্গানাইজেশনের হিউম্যান রিসোর্স সাধারণত একটা পিরামিড শেপে হয়ে থাকে। যেমন একটা অর্গানাইজেশনের টপ পজিশনে যত যেতে থাকবেন নাম্বার অফ এমপ্লয়িজ কমতে থাকবে, আপনি লোয়ার পজিশনে যত যাবেন নাম্বার অফ এমপ্লয়িজ তত বাড়তে থাকবে। তার মানে নিচের পার্টটা হচ্ছে লোয়ার, একদম প্রসেসিং, একদম নিচের পার্টে অর্গানাইজেশনের নিচের পার্টে যারা আছে, সো সাধারণত বিজনেস প্রসেস গুলোকে সাপোর্ট দিয়ে থাকে, বিভিন্ন অপারেশন দিয়ে থাকে। তারপর মিড লেভেল ম্যানেজার সাপোর্ট বিজনেস ডিসিশন মেকিং, এটা হচ্ছে মিড লেভেল ম্যানেজার্স। আর সাপোর্ট স্ট্র্যাটেজিক ফর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এটা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট। সো তার মানে টপ লেভেল যে এখানে ইয়েলো যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্টের ডোমেইন, মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড লেভেল ম্যানেজারদের ডোমেইন, আর যেটা গ্রে লেভেল দেখছেন এটা অপারেশনাল ডোমেইন। ঠিক আছে? সো সাধারণত ইনফরমেশন সিস্টেম এই তিনটা ডিফারেন্ট পজিশনে, অর্গানাইজেশনের তিনটা ডিফারেন্ট পজিশনে যেসব এমপ্লয়ি আছে কিংবা যেসব ওয়ার্কার আছে কিংবা যেসব হিউম্যান রিসোর্স আছে তাদের বিভিন্ন সাপোর্ট সাধারণত ইনফরমেশন সিস্টেম দিয়ে থাকে, এবং তাদের এই ডিফারেন্ট লেভেলে প্রত্যেকের অবজেক্টিভ ডিফার করার কারণে ইনফরমেশন সিস্টেম গুলো ভ্যারি করতে পারে। আপনি চিন্তা করতে পারেন এইভাবে যে আমার একটা অর্গানাইজেশনের একদম অপারেশন লেভেলে যারা আছে তাদের যে ইনফরমেশন প্রসেসিং এর যে রিকোয়ারমেন্ট, টপ লেভেলের ইনফরমেশন প্রসেসিং এর রিকোয়ারমেন্ট কমপ্লিটলি ভ্যারি করে, যে কারণে তাদের জন্য ডিফারেন্ট ইনফরমেশন সিস্টেম হতে পারে। বাট কারেন্ট ট্রেন্ড হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে এন্টারপ্রাইজ সলিউশন। তারা সাধারণত একটা বৃহৎ সলিউশন সিস্টেম ডেভেলপ করে থাকে, যে সিস্টেম বিভিন্ন জন তাদের রোল অনুযায়ী লগ ইন করলে তারা সেরকম রোল অনুযায়ী স্পেসিফিক সার্ভিস পেয়ে থাকে এবং ডাটাটা তারা শেয়ার বেসিসে ব্যবহার করে থাকে। তো আপনাদের এক্সামের জন্য কিংবা আপনাদের এই কোর্সের জন্য আমি অপারেশনাল এই এখনকার স্লাইডগুলো আমি বাদ দিচ্ছি, এগুলো আমি হয়তো আগেই বাদ দিতে পারতাম। আপনাদেরকে কি আমি ড্রপ বক্সে এগুলো দেইনি মনে হচ্ছে। আমি আজকে ক্লাসের পর আমাকে একটু মনে করে দিন, জাস্ট লাস্টে আমাকে একটু বলে দিন তার যে আপলোড করার বিষয়গুলো আমি আজকেই আপলোড করে দিব, কারণ আপনাদের গত ক্লাসের জিনিসটা মনে আপলোড করা হচ্ছে না, আমি নট শিওর। আপনাদের একটা ড্রপ বক্স ফোল্ডার দেওয়া আছে, তো ড্রপ বক্স ফোল্ডারটাতে হয়তো আমি আপনাদেরকে আপলোড করে দিব। ঠিক আছে? ওকে, এই স্লাইডগুলো আমি বাদ দিয়ে দিব, সো ডোন্ট ওয়ারি। এখন যে স্লাইডগুলো আছে এগুলো আমি বাদ দিয়ে দিব, কিন্তু আগের স্লাইডটা আমি রাখবো। আচ্ছা, আমরা ডেভেলপমেন্টে চলে যাব। ডেভেলপমেন্ট এখন তো আমরা দেখলাম আপনারা ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটাও পড়ছেন, সেখানে আপনারা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল পড়েছেন, একটা সফটওয়্যার ডেভেলপমেন্টে কি কি অ্যাক্টিভিটিস আছে সেগুলো দেখেছেন। সো মোর অর লেস এখানে যে স্লাইডটা দেখছেন এই স্লাইডটা একটা ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট মানে হচ্ছে আপনি যখন একটা সফটওয়্যার ডেভেলপ করি, লাইক একটা অর্গানাইজেশন তার বিজনেস প্রসেসের সাপোর্টের জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করছে, সেই সফটওয়্যারটাকে আমরা বলতে পারি একটা ইনফরমেশন সিস্টেম। তো ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্টের যে স্টেপগুলো সেগুলো হচ্ছে ফার্স্টে আপনি ইনভেস্টিগেট করবেন যে আপনার আসলে কি নিডস, মানে আপনি আসলে একটা ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করবেন, এটা কতটা ভায়াবল, ওয়েদার ইট ইজ ফিজিবল অর নট, এই ইনভেস্টিগেশনটা করবেন। তারপর আপনি যখন ডিসাইড করলেন যে একটা ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করা ভায়াবল, তো আপনি তখন এটা অ্যানালাইজ করবেন। অ্যানালাইজ মিনস হচ্ছে যেটাকে বলে হচ্ছে রিকোয়ারমেন্ট কালেকশন ফেজ সফটওয়্যার ডেভেলপমেন্টে। তো আপনি অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে আপনি রিকোয়ারমেন্ট কালেকশন করবেন যে what would be the specific input and the specific output, how this input will be processed into output, এই জিনিসগুলো আপনি সব ফিক্সড আউট করবেন একটা রিয়েল সিনারিও থেকে, দ্যাট মিনস একটা রিয়েল অর্গানাইজেশন। দেন আপনার একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট হয়ে যাচ্ছে, সেই রিকোয়ারমেন্টের আপনি ডিজাইন করবেন, দ্যাট মিনস আপনি অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ অর
আপনি কি ডাটাবেস ব্যবহার করবেন, আপনার কি কি হার্ডওয়্যার লাগবে, ডিজাইন করলেন। ডিজাইন করার পর এখানে আসলে ইমপ্লিমেন্টেশনের একটা দুটো ফেজ আছে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট। এখানে ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং যদিও বাদ দেওয়া হয়েছে, যেহেতু এটা একটু হাই লেভেল থেকে বলা হয়েছে। তো ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে, এখানে ইমপ্লিমেন্টেশন বলতে আসলে অনেকগুলো ফেজকে একসাথে মিক্স আপ করেছে। এক হচ্ছে যে আপনি যেটা ডিজাইন করেছেন সেই ডিজাইন অনুযায়ী সফটওয়্যার ডেভেলপমেন্ট, মানে কোডিং করা, সেটাকে টেস্ট করা, সেটাকে ইমপ্লিমেন্ট করা। যদি এখানে ইমপ্লিমেন্ট লেখা হচ্ছে, তো আমি তো ডেভেলপমেন্ট, টেস্ট এন্ড ইমপ্লিমেন্ট তিনটা জিনিস বললাম। সো ডেভেলপমেন্ট হচ্ছে সফটওয়্যার প্রোগ্রামাররা, সফটওয়্যার ডেভেলপাররা আসলে ডিজাইনের স্পেসিফিক সফটওয়্যার ডেভেলপ করবে, সেটাকে টেস্ট করবে যাতে এগুলো ঠিক মতো কাজ করে, এন্ড দেন এটাকে অর্গানাইজেশনে ডিপ্লয় করবে। সেই ডিপ্লয়মেন্ট মানে এখানে আসলে আপনারা সবাই একটু খাতায় নোট দেন, এখানে ইমপ্লিমেন্টেশন বলতে ডেভেলপমেন্ট, টেস্টিং এন্ড ডিপ্লয়মেন্ট, এই তিনটা জিনিস বোঝানো হচ্ছে। ডেভেলপমেন্ট, টেস্টিং এন্ড ডিপ্লয়মেন্ট। সো হোয়াট ইজ ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্ট হচ্ছে সফটওয়্যারের যে আপনি ডিজাইন করেছেন, যে রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করতে চান, সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য সফটওয়্যারটা কিভাবে ডেভেলপ করবে, সেটা যে ডিজাইন করা হয়েছে সেই ডিজাইন স্পেসিফিক এটাকে ডেভেলপ করা, মানে কোডিং করা। তারপর টেস্টিং হচ্ছে যে আপনি এটা ঠিক মতো কাজ করছে কিনা, রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে কিনা, সেটাকে এনশিওর করার জন্য আপনি টেস্ট করবেন। এন্ড দেন এটা যে অর্গানাইজেশনের জন্য আপনি ডেভেলপ করেছেন সেই অর্গানাইজেশনের এনভায়রনমেন্টে আপনি ডিপ্লয় করবেন, দ্যাট মিন্স ওখানে আপনি রান করবেন। এই তিনটা পিরিয়ড হচ্ছে। এন্ড দেন হচ্ছে আপনি মেইনটেনেন্স। সো মেইনটেনেন্স মিন্স হচ্ছে যে আপনি কন্টিনিউয়াসলি চালাবেন, এখানে কোনো ফিডব্যাক, এখানে কোনো এরর হলে এররগুলো জানাবেন, সেই এররগুলো হয়তো আবার সাইকেলের মাধ্যমে আবার কি হবে, আবার হয়তো 4-5 বছর ব্যবহার করার পর সেটা আবার নতুন করে ইনভেস্টিগেট হবে, আবার নতুন করে অ্যানালাইজ করে আবার ডিজাইন, আবার ইমপ্লিমেন্ট, আবার মেইনটেনেন্স। আমরা দিস ইজ এ সাইকেল। এটা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের সাথে সিমিলারিটিস আছে। সো একটা ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের সিমিলার অ্যাক্টিভিটিস চালাতে হবে। তো আমরা কিছু স্পেসিফিক জিনিস দেখবো, এটা আপনাদের বাদ দিতে পারেন, এই অংশটা ইম্পর্টেন্ট না। এখানে লাস্টে এটা রিপিটেটিভ স্লাইড, যেমন কম্পোনেন্ট অফ ইনফরমেশন সিস্টেম, এখানে ডাটা রিসোর্স, হিউম্যান রিসোর্স, এগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে। মানে পুরো সামারিটা এখানে কম্পোনেন্ট, একটা ইনফরমেশন সিস্টেমের সামারি এখানে তুলে ধরা হয়েছে। যে এখানে বড় বড় বাউন্ডারি গুলো দেখতে পাচ্ছেন সেগুলো বিভিন্ন কম্পোনেন্টস, আর মাঝখানে যেগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট ব্লকস, এগুলো হচ্ছে তাদের ফাংশনস, এবং এই ফাংশন গুলোতে সিস্টেম অ্যাক্টিভিটিস গুলোকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? সো আমার একটু ঠান্ডা লেগে গেছে, হাঁচি আসতেছে প্রচুর, যে কারণে একটু প্রবলেম হচ্ছে আপনাদের ক্লাস ই করতে। আমি একটু ব্রেক দিব, 5 মিনিট ব্রেক দিয়ে আবার শুরু করবো। সো এখানে আমি মেইনলি যে জিনিসটা আপনাদের ফোকাস করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনার ইনফরমেশন সিস্টেম কি, ইনফরমেশন সিস্টেমের মেজর কম্পোনেন্টস গুলো কি, ইনফরমেশন সিস্টেমের অ্যাক্টিভিটিস গুলো কি, এবং ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্টে কি কি অ্যাক্টিভিটিস আছে। ঠিক আছে? আপনাদেরকে আমি একটু জাস্ট আমি এই স্লাইড গুলো এখনই আপনাদেরকে আমি আপনাদের ড্রপবক্স ফোল্ডারে দিব, এখনই দিয়ে আমি 10 মিনিট একটু ব্রেকে যাব, কারণ আমার একটু চোখ মুখ ধুতে হবে, কারণ আমার চোখ দিয়ে একটু পানি পড়ছে। সো আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখন প্রশ্ন করবেন, তারপর আমি হচ্ছে স্লাইড, আমার কন্টেন্ট গুলো, আজকে লেকচার কন্টেন্ট গুলো ড্রপবক্সে দিয়ে যাচ্ছি, আপনারা ওখান থেকে একটু নামিয়ে নিজের কাছে নিয়ে এসে একটু দেখতে থাকেন, 10 মিনিট পরে আমি আবার শুরু করবো। সো কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? স্যার ভিডিওটা দিয়ে দিবেন স্যার, গত ভিডিওটা। আচ্ছা, গত ভিডিওটা আমি পরে নেই, কারণ ভিডিওটা একটু এত ক্লাস নেই, তো আপনাদের ক্লাসটা আবার চেক করে দেখতে হবে কোনটা আপনাদের ক্লাস। অনেকগুলো ভিডিও ফোল্ডারে জমা হচ্ছে, এটা আমি একটু পরে দিচ্ছি, আপাতত ক্লাসটা দিচ্ছি। কিন্তু আজকের যে টপিকটা আমি ডিসকাস করলাম, এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। আপনাদেরকে ড্রপবক্স এটা দিয়ে, আপনাদের তো গুগল ড্রাইভে দিয়েছিলাম, তাই না? কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন। স্যার বেশি অসুস্থ হয়ে মানে একটু খারাপ লাগে শরীর স্যার, তাহলে আমরা এটা আবার নেক্সট দিন কভার আপ করতে পারবো, মানে যে নট নেসেসারিলি যে স্যার কন্টিনিউ করতে হবে। না না, ঠিক আছে, ইটস ওকে। আমি 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 আমার 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 শরীর ভালো, মানে মানে ডিসকমফোর্ট ফিল করছি না, কিন্তু ঠান্ডা লেগে গেছে। জি জি জি, বুঝতে পেরেছি স্যার, বাট প্লিজ ফিল ফ্রি। স্যার একটা অ্যান্টিহিস্টামিন খেয়ে নেন স্যার।
হ্যাঁ আমি এন্টিস মানে একটা ইয়ে খেয়ে নিবো, এই রূপা কিংবা ইলেকট্রল এসব কিছু একটা খেয়ে নিবো। ইলেকট্রল, ফেনাডিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু একটা খেয়ে ঘুমাবো আজকে আসলে না খেলে এটা বেড়ে গেলে আবার স্যার অসুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখন তো ধরেন খুব ভয়াবহ অবস্থা। আমার এমনিও আপনার এই যে ঝড় বৃষ্টি হচ্ছে তো, আমার ময়মনসিং এ আসলে বেশ ভালোই ঠান্ডা পড়ে রাতের বেলা। স্পেশালি গত 2 দিন এত বেশি, মানে গত 2 দিনই খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে রাতে। তো ওই যে রাতে ফ্যান ছেড়ে আপনি কি স্যার আপনি স্যার ময়মনসিংহ থেকে স্যার? হ্যাঁ ময়মনসিং, আমি ময়মনসিং আমার বাসা। ও স্যার, আচ্ছা আমার স্যার। আমি আপনার ওই ইউনিভার্সিটি বন্ধ হওয়ার 4-5 দিনের মধ্যে চলে আসছি ফ্যামিলি সহ। আচ্ছা আপনাদের তো মনে হয় ড্রাইভে দেওয়া, আসলে ড্রাইভে অনেকগুলো অ্যাকাউন্ট তো গুগলের, কোন অ্যাকাউন্টটা আপনাদের দিছি আমি দেখি, সম্ভবত ইউনিভার্সিটির আইটি। স্যার এখানে গ্রুপ চ্যাটের অপশন আছে ফাইল অ্যাটাচমেন্টে। না এখানেও ওষুধ চাইলে আপনাদের তো আমি মনে হয় অলরেডি ইয়ে করেছে, একটা ড্রাইভ দিয়েছি, ড্রাইভের লিংক দিয়েছেন আপনাদেরকে একটা। জি স্যার, একটা লিংক দিয়েছেন স্যার। হ্যাঁ যে জি, স্যার। PCIT 20, ওখানেই দিই, কারণ ওখানে দিলে আপনার জন্য জি, সুবিধা জি। হবে। কি স্যার এক জায়গায় থাক স্যার? হ্যাঁ হ্যাঁ আমি PGDIT 2020 তে আপ করছি, দাঁড়ান একটু PGDIT 2020 তে আমি একটা আপ করবো। দাঁড়ান আমি আগে আমি আপনাদেরকে দিয়ে তারপর আমি একটু 10 মিনিট ব্রেক দিব। অলরেডি একটা পিডিএফ একটা ইয়ে দিয়েছি, আপনাদের ফাইলগুলো আমি দিয়েছি, তো আপনারা একটু দেখেন। ওখানে দুটো ফাইল দিয়েছি, একটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম পাওয়ার পয়েন্ট, আর আরেকটা এখন আপলোড হচ্ছে, যে এটা একটা পিডিএফ। এটাই হয়তো আমি একটু পরে আপনাদেরকে ডিসকাস করব। তো আপনাদের আপাতত কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার। ওকে, আমি রেকর্ডিংটা বন্ধ করে আপনাদেরকে একটু দেখাতে চাই। এই ফাইলটা আমি আপনাদেরকে দেইনি, কিন্তু এখান থেকে আমি একটা জিনিস শুধু আপনাদেরকে দিব। এইখানে শুধুমাত্র এই প্লেসটা একটু আপনারা দেখেন তো। মেবি আমরা একটু আগে বলেছিলাম না যে আপনার যে স্টোরেজ, সরি ডাটা রিসোর্সেস, সো ডাটা রিসোর্সেস এর জন্য ডাটাবেস হয়তো একটা আপনাদের মাথায় শুরুতে আসছে। আমরা এই চ্যাপ্টারটা হয়তো আগামী ক্লাসে আমরা হয়তো দেখবো, কিংবা বিজনেস ডাটা প্রসেসিং, আই এম নট শিওর এটা আমি ডিটেইলস করাবো কিনা। কিন্তু এই যে এই জিনিসটা, এই হায়ারার্কিটা একটা ইম্পর্টেন্ট, মানে এখানে প্রত্যেকটা টার্মিনোলজি ক্লিয়ারলি বোঝাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, আপনাদের জন্য খুব। যেমন ডাটা রিসোর্সেস যখন আমরা বলি, তখনই আমি এক্সাম্পল আকারে আপনাকে বলেছিলাম যে হয়তো ডাটাবেস সার্ভার হর ফাইল কিছু একটা বলেছিলাম। তো আসলে আমরা যে ডাটা এবং ইনফরমেশন, তারপর ডাটাকে প্রসেস করে আমরা একটা ইনফরমেশন জেনারেট করি, হোয়াট ইজ ডাটা সেটা নিয়ে আমরা আগে অন ক্যাম্পাস ক্লাসে আমরা প্রচুর ডিসকাস করেছি যে হোয়াট ইজ এক্সাম্পল অফ ডাটা এন্ড হোয়াট ইজ এক্সাম্পল অফ ইনফরমেশন। তো এখানে একটা হায়ারার্কি দেখতে পাচ্ছেন, যেমন ধরেন বিটস। আপনারা জানেন যে আমরা ডিজিটাল রিপ্রেজেন্টেশনে বিট ইজ দ্য স্মলেস্ট এলিমেন্ট। ইভেন দো যদিও বিটকে প্রোগ্রামে আমরা আপনারা কখনোই ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারেন না, আপনারা শুধুমাত্র ডাইরেক্টলি অ্যাক্সেসেবল ডাটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট ডাটা হচ্ছে একটা বাইট, যেটা একটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করার জন্য আপনি ব্যবহার করে থাকেন। বাট বিট ইজ দ্য স্মলেস্ট ওয়ান, মানে যে কোনো বিট কনস্টিটিউটস 8 বিটস মিলে একটা বাইট হয়, যেটা লেভেল 1 এ আপনি দেখতে পাচ্ছেন বাইট। মাল্টিপল রিলেটেড বিটস আর কম্বাইন্ড টু ফর্ম এ ক্যারেক্টার, সো বাইট। সো এই বাইট থেকে হয়তো আরো অনেক আপনারা ইন্টিজার দেখেছেন, ক্যারেক্টার দেখেছেন, আপনারা প্রোগ্রামিং অনেকগুলো ডাটা টাইপস দেখেছেন, সেগুলো কোনো না কোনো বিটস এর সমন্বয়ে, কখনো 8 বিটস, কখনো 16 বিটস, কখনো 32 বিটস, এটা ভ্যারি করতে পারে। এখন এই বিভিন্ন ক্যারেক্টার গুলো মিলে, মানে লাইক ক্যারেক্টার বলতে এখানে একটা স্মলেস্ট ডাটা
একটা এক্সেসিবল ডাটা এলিমেন্টকে বোঝানো হচ্ছে। এই ডাটাগুলো মিলে আপনার যেটা হতে পারে এরকম এগুলোর কয়েকটা কম্বিনেশন মিলে একটা ফিল্ড হতে পারে। যেমন ধরেন একটা ফিল্ড হতে পারে রোল, যেখানে হয়তো মাল্টিপল ক্যারেক্টারের সমন্বয়ে একটা রোল ফর্ম হয়, কিংবা নেম একটা ফিল্ড হতে পারে। ঠিক আছে? সো সো আপনি আপনি দেখতে পাচ্ছেন যে মাল্টিপল রিলেটেড ক্যারেক্টার্স কম্বাইন করে ফিল্ড হচ্ছে। আবার অনেকগুলো ফিল্ড, যেমন ধরেন একটা স্টুডেন্টের নেম থাকতে পারে, রোল থাকতে পারে, তার অ্যাড্রেস থাকতে পারে, কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে, এই সবগুলো মিলে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, সবগুলো মিলে হচ্ছে কি বললেন? ও আচ্ছা, নাজমুস সাকিব রেকর্ড করছে, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। সো অনেকগুলো ফিল্ড মিলে আপনার একটা রেকর্ড হতে পারে। একটা রেকর্ড হচ্ছে একটা এন্টিটির একটা কমপ্লিট ইনফরমেশন। যেমন ধরেন একটা স্টুডেন্টের একটা নেম ফিল্ডে তার একটা ভ্যালু আছে, রোল ফিল্ডের একটা ভ্যালু আছে, অ্যাড্রেস ফিল্ডের একটা ভ্যালু আছে। সো এই সবগুলো মিলে হচ্ছে একটা রেকর্ড। আলহামদুলিল্লাহ, এরকম অনেকগুলো রেকর্ড আপনার একটা ফাইলে থাকতে পারে। ঠিক আছে? এবং আমরা যখন ডাটাবেস বলি, সেই ডাটাবেস আসলে এ সেট অফ ফাইলস, ডাটাবেসে এ সেট অফ ফাইলস থাকতে পারে, এবং অনেকগুলো ফাইল মিলে হয়তো একটা ডাটাবেস কাজ করে থাকে। সো আমরা হয়তো পরবর্তী এই ডাটাবেসটা আপনাদের আলাদাভাবে ডেডিকেটেড একটা কোর্স আছে আপনাদের পরবর্তী সেমিস্টারে। সো আপনারা হয়তো সেখানে ফাইল স্টোরেজ এবং ইউজেস অফ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ইম্পর্টেন্সটা, কেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ফার বেটার দেন ফাইল সিস্টেম, এটা হয়তো আপনারা সেখানে পড়বেন। শুধু আপনাদের বোঝার জন্য আমি, কারণ আপনারা অনেকেই যেহেতু অনেকগুলো সলিউশনের নাম শুনে থাকেন, আপনারা স্যাপের কথা শুনেছেন, ওরাকলের কথা শুনেছেন, আপনারা হয়তো অনেকটা ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের ডাটা কোয়েরি করে থাকেন। আপনার সব এমপ্লয়ীদের ফোন নাম্বার, ঠিকানা, নাম, এগুলো আপনি চাইলে একটা ফাইলের মাঝে, এক্সেল ফাইলে আপনি রাখতে পারেন। ঠিক আছে? এক্সেল ফাইলে রাখার পর আপনি এক্সেল ফাইলটা যখন স্টোর করে রাখবেন, এখন এই এক্সেল ফাইলটা যখন আপনি হয়তো আপনার আরেকজন অর্গানাইজেশন, আরেকজন এমপ্লয়ি, সে হয়তো আপনার এমন একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করে যে অপারেটিং সিস্টেম হয়তো এই এক্সেল ফাইলটা বুঝে না, তখন কিন্তু আসলে তার কাছে এই ফাইলটা মিনিংলেস। এই ফাইলটা থেকে সে কোনো ইনফরমেশন পাবে না। তারপর হচ্ছে এই ফাইল একটা, আপনি যখন এক্সেল ফাইলে রাখছেন, তখন এই এক্সেল ফাইল থেকে ডাটা রিট্রিভ করার জন্য লিমিটেশনস আছে। যেমন আমি হয়তো বলতে চাই যে যার নাম অমুক, যে ওই এলাকায় থাকে, যে অমুক জায়গায় এত তারিখে জয়েন করেছে, অনেকগুলো কন্ডিশন মিলে আমি একটা ইনফরমেশন রিট্রিভ করতে চাইলাম, এক্সেল ফাইল কিন্তু আমাকে সেটা দিতে পারবে না ডাইরেক্টলি। ঠিক আছে? সো ফাইল স্টোরেজটার এই জন্য অনেক লিমিটেশনস আছে। কিন্তু আমরা যখন ডাটাবেস বলি, ডাটাবেসে কিন্তু বিভিন্ন ধরনের ফাইলের মাধ্যমে কাজটা করে থাকে, বা ডাটাবেসে একটা ম্যানেজমেন্ট, ডাটা ম্যানেজমেন্টের জন্য আলাদাভাবে কিছু স্পেশাল ফিচার দেওয়া আছে, কিছু স্পেশাল আমি বলবো যে কিছু সফটওয়্যার সাপোর্ট দেওয়া আছে, যে সাপোর্ট গুলা আপনাকে হয়তো একটা ইন্টারফেস দিচ্ছে, যে ইন্টারফেসে আপনি হয়তো এই ফাইলের উপর আপনি এফিসিয়েন্টলি সার্চ করতে পারবেন, এবং যেটা হচ্ছে পোর্টেবল, যেটা পোর্টেবিলিটি দিয়ে আপনাকে কনসার্ন না। লাইক আপনি ওরাকল ব্যবহার করছেন, ওরাকল যেখানেই কাজ করবে সেখানকার ফাইল স্ট্রাকচার নিয়ে আপনাকে কনসার্ন করতে হবে না। আপনার লোয়ার এন্ডে যে ফাইলগুলো ক্রিয়েট হচ্ছে, সেই ফাইলগুলো আপনার জন্য কনসার্ন ইস্যু না, আপনি সবসময় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে করছেন। সো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সাধারণত আপনার ইন্টিগ্রেটেড সলিউশন। সো ডাটাকে যখন আপনি, ডাটা স্টোরেজকে যখন আপনি ডাটাবেস পর্যন্ত নিয়ে আসবেন, তখন তার আসলে প্রিভিয়াস যে ফর্মস গুলো ছিল, সেই ফর্মস গুলোই আসলে এই পিরামিডে দেখানো হয়েছে। যে কারণে আমার কাছে মনে হয়েছে এই পিরামিডটা আপনাদের জন্য, কারণ আমি ডাটাবেসটা আপনাদের নাও পড়াতে পারি, কারণ ডাটাবেস যেহেতু আলাদাভাবে সেপারেট একটা কোর্স আছে। সো বাট আপনাদের অ্যাটলিস্ট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাইল স্টোরেজ এন্ড ডাটাবেস সেটা বোঝা উচিত, এবং সেটা এই চ্যাপ্টারে আছে। আমি এই স্লাইডটা আপনাদের দিয়ে রাখতে পারি, পড়াই আর না পড়াই আপনাদের রেফারেন্সের জন্য দিয়ে রাখতে পারি। ঠিক আছে? সো আপনাদেরকে আমি একটা নতুন শেয়ার এখন দিচ্ছি, যেটা আমরা একটু এখন করতে চাই। সো আপনারা একটা নতুন শেয়ার এখন দেখতে পাচ্ছেন, যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? আপনারা টেক্সট মেসেজ লিখতে পারেন কিংবা হাত তুলতে পারেন, যেটাই আপনাদের জন্য প্রিফারেবল। না স্যার, কোনো প্রশ্ন নাই আপাতত।
ওকে, সো আমরা একটু আগে আমরা ইনফরমেশন সিস্টেম পড়েছি, ঠিক আছে? এখন আমরা ইনফরমেশন সিস্টেম ইমপ্লিমেন্টেশন নিয়ে কিছু কথা বলতে চাই। যেমন সিস্টেম ইমপ্লিমেন্টেশনে সিস্টেম ইমপ্লিমেন্টেশনের মেইন অ্যাক্টিভিটিস এবং অপারেশনে কি কি আছে, যেমন টেস্টিং এবং ডিবাগিং একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস। এটা সিস্টেম ডেভেলপমেন্ট ফেজে আমরা ব্যবহার করে থাকি। সব সিস্টেম ডেভেলপমেন্ট, টেস্টিং এন্ড ফেজিং, তারপর ডকুমেন্টেশন, তারপর হচ্ছে চেঞ্জ ওভার টু দ্য নিউ সিস্টেম, সিস্টেম ইভালুয়েশন আর সিস্টেম মেইনটেনেন্স, আমরা যেগুলো একটু আগে দেখেছি। তো আমরা একটু দেখি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টেস্টিং এন্ড ডিবাগিং। তো আপনাদের খুব সহজভাবে বলছি, একটা আপনারা দেখেছেন যে সফটওয়্যার একটা ইনফরমেশন সিস্টেম যখন ডেভেলপ করছেন তখন আপনি রিকোয়ারমেন্ট কালেকশন করছেন অ্যানালাইজিং ফেজে, এবং সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বলে একটা ডকুমেন্টই তৈরি করি আমরা, এসআরএস বলি যেটাকে। সো এই এসআরএস এ আপনার কিছু ফিচার থাকে আপনার সলিউশনে, লাইক ফর এক্সাম্পল আপনার সলিউশনের ফিচার এরকম হতে পারে আপনি একটা অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম করতে যাচ্ছেন। আমি হয়তো বলছি যে একজন লোক যখন আমার অফিসে ঢুকবে তখন তার ফিঙ্গারপ্রিন্ট দিলে তার রেকর্ডটা আমার কম্পিউটারে স্টোর হয়ে যাবে, এবং তারপর হয়তো আমি সকালবেলা দেখতে চাই যে আজকের দিনে আমার অর্গানাইজেশনে কারা কারা আসছে, ঠিক আছে? আমি হয়তো দেখতে চাই যে আজকের দিনে দুপুর 10টা থেকে 10:30টার ভিতর আমার ঢাকার বাইরে থেকে আমার অফিসে কে কে আসছে, এটা একটা রিকোয়ারমেন্ট হতে পারে। কিংবা সো এই রিকোয়ারমেন্টস গুলো প্রপারলি কাজ করছে কিনা সেটা টেস্ট করা দরকার, সেটা ভেরিফাই করা দরকার। সেই ভেরিফাইটাকে প্রসেসটাকে আমরা বলি হচ্ছে টেস্টিং। তার মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা স্পেসিফিক ডোমেইন কিংবা স্পেসিফিক ব্রাঞ্চ হচ্ছে টেস্টিং, সফটওয়্যার টেস্টিং বলি আমরা সেটা। এখানে অনেক ধরনের টেস্টিং আছে, হোয়াইট বক্স টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং, ইউনিট টেস্টিং, আরো অনেক ধরনের। কিন্তু আমরা সেগুলো নিয়ে আমাদের এই ফান্ডামেন্টাল কোর্সে হয়তো আমাদের কনসার্ন না। আমাদের ফান্ডামেন্টাল কনসার্নটা হচ্ছে যে why we should give importance to this testing, what is actually the domain of testing in software development or in information system. So আপনার আর ডিবাগিং হচ্ছে, যেমন ধরুন আপনি টেস্ট করতে গিয়ে দেখলেন যে আপনার এটা কাজ করে না, কিংবা আপনার একটা রেজাল্ট আসার কথা কিন্তু রেজাল্ট আরেকটা আসছে, তার মানে প্রোগ্রামের এরর আছে। টেস্ট করতে গিয়ে দেখলেন এরর আছে, কিংবা এছাড়া অন্যান্য হয়তো আপনার অন্য যে কোনো ধরনের এরর আসতে পারে। সেই এরর গুলাকে, সফটওয়্যারের এরর গুলাকে আমি শুধু বাগ বলে থাকি। সো এই যখন আপনি এই বাগ গুলোকে আইডেন্টিফাই করতে চান, এরর যখন আছে, যখন আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়নি, সেই এরর গুলা কারেকশন করার জন্য আপনি যে প্রসেসটা চালান সেটা হচ্ছে ডিবাগিং। এখন আপনাদেরকে আমি একটু বলতে পারি যে আপনারা তো অলরেডি একটা প্রোগ্রামিং কোর্স করছেন, আপনারা কিন্তু এই প্রোগ্রামিং কোর্স সি যখন আপনারা কোড ব্লকস এ করছেন তখন কিন্তু আপনি চাইলে ডিবাগ করতে পারেন। লাইক ফর এক্সাম্পল আপনি সামেশনের জন্য 1 থেকে 10 পর্যন্ত সামেশনের জন্য একটা প্রোগ্রাম লিখছেন। এখন আপনি সামেশনের প্রোগ্রাম লেখার পর আপনি দেখতেছেন যে আপনার সামেশনের রেজাল্টটা ভুল আসতেছে, তখন আপনি কি করতেছেন? তখন হয়তো আপনি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইন এক্সিকিউট করে আপনি দেখতে চান যে আসলে কোন জায়গায় কোন অপারেশন সিকোয়েন্সটাতে ভুল হচ্ছে যে কারণে আপনি রেজাল্টটা ঠিক মতো আসছে না। তখন হয়তো আপনি এই যে প্রসেসটা করলেন, এই ভুলটা ঠিক করার জন্য আপনি যে অ্যাক্টিভিটিস গুলো চালালেন, যে প্রসেসটা চালালেন, সেটাকে আমরা ডিবাগিং প্রসেস বলি, ঠিক আছে? সো ডিবাগিং এর মেইন অবজেক্টিভ হচ্ছে লোকেটিং এন্ড এলিমিনেটিং এরর্স, আর টেস্টিং এর ব্যাপার হচ্ছে টু মেক শিওর দ্যাট দ্য প্রোগ্রাম পারফর্মস দ্য ইন্টেন্ডেড টাস্ক। তার মানে দুটোর অবজেক্টিভ দুই রকম। সো আই বিলিভ দিস টু স্টেটমেন্ট ক্লিয়ারলি ডিফারেন্সিয়েট বিটুইন টেস্টিং এন্ড ডিবাগিং, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টেস্টিং এন্ড ডিবাগিং? হ্যাঁ বলেন। ক্লিয়ার স্যার? বুঝতে পেরেছেন, ওকে। আচ্ছা, তারপর যে প্রোগ্রামের এরর অনেকগুলো হতে পারে, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, এগুলো আপনারা প্রোগ্রামিং কোর্স করছেন, তো সেখানে আপনারা অনেক কিছু জানেন, ঠিক আছে? আমরা এই সিনট্যাক্স এরর আপনারা কম্পাইল টাইমে সিনট্যাক্স এরর পান, লজিক্যাল এরর গুলো আপনি কম্পাইল টাইমে পান না, সেগুলো আপনি এখান থেকে একটু পড়লে আপনি বুঝতে পারবেন। মেইনলি আমার মেইন অবজেক্টিভ ছিল ডিবাগিং এবং টেস্টিং এর মধ্যে ক্লিয়ার ডিস্টিংশনটাকে আপনাকে তুলে দেওয়া।
এবং এখানে দেখেন অনেকগুলো ডিফারেন্স পয়েন্ট আউট করা আছে, আপনারা সেগুলো একটু দেখবেন। যেমন ধরেন আমি এখানে বলি টেস্টিং ইজ এ প্রসেস অফ ভ্যালিডেটিং দ্য কারেক্টনেস অফ এ প্রোগ্রাম, আর ডিবাগিং হচ্ছে এলিমিনেটিং। এখন দেখেন ডিবাগিং কিন্তু আপনি প্রোগ্রাম কোডের আগে করতে পারবেন না, আগে প্রোগ্রাম কোড হবে, সেটার এরর হয়তো আছে, সে এরর আইডেন্টিফাই করার জন্য। কিন্তু টেস্টিং কিন্তু প্রোগ্রাম কোড করার আগেই করতে পারেন। কারণ আমরা সাধারণত আহ, আহ, যেমন এটা এখানেই আছে মনে হয়, লাইক আপনার সফটওয়্যার অনেকগুলো ফিচার আছে, সো ওই ফিচার গুলা সফটওয়্যার ডেভেলপমেন্টের আগেই ফিক্সড হয়ে যায়। সো আপনি আগে থেকে টেস্ট তৈরি করে ফেলতে পারেন, যে টেস্ট কেস গুলো আপনি ইমপ্লিমেন্ট করবেন। সো এই প্রসেসটা নট নেসেসারিলি যে আপনাকে ডেভেলপমেন্ট হলে তারপর আপনি করবেন, আপনি ডেভেলপমেন্ট হওয়ার আগে থেকেই এই প্রসেসটা স্টার্টিং হতে পারে, বাট অবভিয়াসলি আপনার ডেভেলপ কোডের উপরই টেস্টিংটা হবে। কিন্তু the planning for the testing and the other activities related to testing can start before the development of the software as well. But debugging টা obviously আপনার যখন error finding হবে তারপরে debugging টা করতে হবে। Then মানে আমরা ডেভেলপমেন্ট ফেজে, সফটওয়্যার ডেভেলপমেন্ট তো হচ্ছে, ডেভেলপমেন্ট ফেজের একটা ইন্টিগ্রেটেড পার্ট হচ্ছে টেস্টিং এন্ড ডিবাগিং, সেটা নিয়ে আমরা জানলাম। কিন্তু আপনাদের আরেকটা হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্টের ডকুমেন্টেশন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন ধরেন আপনারা যখন পিজিটি একটি প্রজেক্ট করবেন লাস্টে, তখন আপনাকে বলা হবে যে আপনার প্রজেক্ট তো এটা ছিল, আপনি লাস্টে আপনার তো ডেমনস্ট্রেশন করতে হবে, ফাইনাল প্রজেক্ট প্রেজেন্টেশন যখন করবেন তখন ডেমনস্ট্রেশন করবেন, আপনাকে বলা হবে যে এটা একটা ইউজার ম্যানুয়াল তৈরি করে দেন। লাইক আপনি একটা প্রজেক্ট করেছেন, ইউজার ম্যানুয়াল হচ্ছে ইউজার আপনার এই সিস্টেমটা যখন প্রজেক্ট করবেন, আপনার প্রজেক্টে কিন্তু আপনি একটা ইনফরমেশন সিস্টেম, সামহাও একটা ইনফরমেশন সিস্টেম, কিংবা মানে খুব বড় রেঞ্জের তো হবে না, কারণ যেহেতু আপনাদের এটা অল্প সময়ের মধ্যে করতে হবে, সিঙ্গেল হ্যান্ডেড করতে হবে। সো আপনি কিছু একটা করবেন যেটা হয়তো কোনো কোনো একটা সার্ভিস, কোনো একটা ইউটিলিটি থাকবে, তার হয়তো কিছু স্পেসিফিক ইনপুট থাকবে, স্পেসিফিক আউটপুট হবে, প্রসেসিংটা হয়তো রেগুলার ডে টু ডে অ্যাক্টিভিটিসে ওই স্পেসিফিক ডোমেইনের আপনি যে সেটাকে অ্যাড্রেস করতে যাচ্ছেন সেটা যেভাবে প্রসেস হয় সেই প্রসেসটাকে আপনি সিমুলেট করবেন। সো আপনি এই পুরো জিনিসটা সফটওয়্যারটা যখন আপনি করে ফেলবেন, তখন এটার জন্য একটা ইউজার ম্যানুয়াল তৈরি করতে হবে। ইউজার ম্যানুয়াল হচ্ছে হাউ ইউজার উইল ইন্টারঅ্যাক্ট টু দিস সিস্টেম, what actually user needs to know to operate this information system, ঠিক আছে? আর প্রোগ্রাম কমেন্টস হচ্ছে, আপনারা তো অলরেডি সি তে প্রোগ্রাম লেখা শিখেছেন, আপনারা সি তে কিভাবে কমেন্টস লিখতে হয় সেটা জানেন, এবং কমেন্টস এর ইম্পর্টেন্সটাও আশা করি আপনারা ক্লাসে বলা হয়েছে, যে আপনি যদি কমেন্টস না লিখেন তাহলে আসলে আপনার কোড হয়তো রিডেবল হবে না। After a month, maybe you will not be able to explain actually what you did through those lines of codes. কারণ আপনি ওই লাইনগুলো, ওই কোডগুলোতে আপনি কি করছেন সেটা হয়তো আপনি 1-2 মাস পর আপনার কোডের দিকে তাকালে আপনার বুঝতে সময় লাগবে, যে কারণে আমরা সাধারণত কমেন্টস লিখি প্রোগ্রামে। সো ডকুমেন্টেশন একটা ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে এটা। এছাড়া তো সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য অনেক ধরনের ডকুমেন্টেশন আছে, এসআরএস একটা ডকুমেন্টেশন, সেগুলো আমি এখানে বলছি না, বাট প্রোগ্রাম কোড, প্রোগ্রামের রিলেটেড আপনার প্রোগ্রামে কমেন্টস থাকতে হবে। তারপর হচ্ছে আপনার সিস্টেম ম্যানুয়াল, সিস্টেম ম্যানুয়াল টার্মটা আমি আসলে এখানে সিস্টেম ম্যানুয়ালটাকে আমি ব্রড সেন্সে আপনার সফটওয়্যারের ডেভেলপমেন্ট রিলেটেড যাবতীয় ডকুমেন্টকেই বলছি, যেগুলো হচ্ছে ডেভেলপার এন্ডে থাকবে, যারা যে ডকুমেন্টস গুলো ডেভেলপারদের নিজেদের জন্য তৈরি করা, টু কম্প্রিহেন্ড ইট আফটার ইয়ার মেইনটেনেন্সের জন্য, যাতে এগুলা সাপোর্ট দিবে, ঠিক আছে? ইউজার ম্যানুয়ালটা হচ্ছে আপনার ইউজারের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, সো সেটা আপনাকে ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। আচ্ছা, নেক্সট যে পয়েন্ট এটা হচ্ছে ডেপ্লয়মেন্ট, ঠিক আছে? ডেপ্লয়মেন্ট, কারণ আপনার অলরেডি অর্গানাইজেশনে একটা সিস্টেম চলছে, সেটা পেপার বেস হতে পারে, সেটা একটা ব্যাক এন্ড সলিউশন, সেটা একটা ব্যাকওয়ার্ড, অনেক হয়তো আর্লি 90s এর কোনো সলিউশন হতে পারে, কিংবা আর্লি 2000 এর কোনো সলিউশন হতে পারে, কিছু একটা চলছে। এখন আপনি নতুন একটা ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করেছেন অ্যাকর্ডিং টু দা ফলোইং দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস, ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস আপনি করেছেন, এখন আপনি আপনার অর্গানাইজেশনে ডিপ্লয় করবেন। তার মানে সফটওয়্যার ইজ রেডি ফর ইউজ, ইট ইজ ডিপ্লয়েড অ্যাট সাইট ফর ইউজ বাই দ্য ইন্টারনেট ইউজার। এখন আপনি ডিপ্লয় করতে যাচ্ছেন। এখন এই ডিপ্লয়মেন্টটা কিভাবে করা যেতে পারে, সেই প্রসেস গুলায় নর্মালি ফলোড মেথড কি কি আছে, সেই মেথড গুলোর সম্বন্ধে আমরা একটু জানবো। কারণ এগুলো জানলে আপনি হয়তো আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি যখন একটা এই ধরনের কোনো সলিউশন, এই ধরনের কোনো ডিসিশন নেওয়ার প্রয়োজন পড়বে, তখন হয়তো আপনি খুব কুইক ডিসিশন নিতে পারবেন যে what would be your action for that activities. So
সো আপনার তিনটা প্রসেস আছে, মানে তিনটা মেথড আপনি ফলো করতে পারেন। একটা হচ্ছে ইমিডিয়েট চেঞ্জ ওভার, আরেকটা হতে পারে প্যারালাল রান, আরেকটা হচ্ছে ফেজ কনভার্সন। ঠিক আছে? সো ইমিডিয়েট চেঞ্জ ওভারটা কি? ইমিডিয়েট চেঞ্জ ওভারটা হচ্ছে লাইক ফর এক্সাম্পল আপনার পুরাতন যে সলিউশনটা ছিল সেই সলিউশনটাকে কমপ্লিটলি স্টপ করে দিয়ে নতুন সলিউশনটা আপনি রান করে দিবেন। এটা হচ্ছে ইমিডিয়েট চেঞ্জ ওভার। ঠিক আছে? মেবি দেয়ার আর সাম ইস্যুস ফর দিস অ্যাকশন, আমরা এগুলো নিয়ে একটু কথা বলবো। আর প্যারালাল রানটা হচ্ছে যে আপনার পুরাতন সিস্টেম যেটা আছে সেটা চলতে থাকবে তার মতো করে, এবং একই সাথে নতুন সিস্টেমটাও চলবে। এটা হচ্ছে প্যারালাল। ঠিক আছে? আর ফেজ কনভার্সন হচ্ছে যে আপনার পুরাতন সিস্টেমের আপনার অর্গানাইজেশনের কোনো একটা স্মল ইউনিটে আপনি শুধুমাত্র নতুন সিস্টেমটা ইন্ট্রোডিউস করবেন, আর বাকি জায়গায় আপনি পুরাতন সিস্টেমই চালাবেন। ওই স্মল ইউনিটটাতে পুরাতন নতুন সিস্টেমটা যখন হ্যাপিলি অ্যাকসেপ্ট করবে তখন তো আপনি এক্সপান্ড করবেন আস্তে আস্তে। দ্যাট মিন্স ফেজ কনভার্সন। ঠিক আছে? সো তিনটা জিনিস তো আপনারা, তিনটা জিনিস, এবং আপনারা হয়তো বিভিন্ন সময় যারা ম্যানেজমেন্টে কাজ করেছেন কিংবা এসব ডিসিশন মেকিং এ ছিলেন তারা হয়তো এই তিনটার কোনো না কোনো মেথড আপনি ফলো করেছেন যখন নতুন কোনো সলিউশন আপনারা এখানে ইন্ট্রোডিউস করেছেন। তো ডেফিনেটলি দেখেন ইমিডিয়েট চেঞ্জ ওভার একটা রিস্ক আছে। যদি আপনার নতুন সিস্টেম কোনো কারণে কোনো কিছু প্রপারলি অ্যাড্রেস না করতে পারে তাহলে কিন্তু আপনার অর্গানাইজেশন একটা বিশাল লস হয়ে যাবে। সো it's very risky one, immediate changeover. Immediate changeover risky one, but এটার আবার ম্যানেজমেন্ট কস্ট কম। কারণ আপনার যদি আপনার প্যারালাল রান কিংবা ফেজ কনভার্সন করতে হয় তাহলে কিন্তু আপনি আসলে এফিসিয়েন্সিটা আস্তে আস্তে পাবেন, কিংবা আপনার দুটা প্যারালাল জিনিস রান করার জন্য আপনার কস্টিং বেড়ে যাবে অর্গানাইজেশনের। ফেজ কনভার্সনে আপনি এফিসিয়েন্সিটা হয়তো আস্তে আস্তে পাবেন, এট এ টাইম পাচ্ছেন না। সো ইমিডিয়েট চেঞ্জ ওভার ডেফিনেটলি from that perspective, cost perspective, performance perspective, maybe it will give you a lot, but it is obviously risky. আর আপনি তো জানেন যে more risk more gain. So যেহেতু আপনার এটা বেশি রিস্কি, তার মানে এটা যদি আপনার যদি কোনো ধরনের প্রবলেম না হয় তাহলে ডেফিনেটলি গেইনটা অনেক বেশি হবে। But at the same time there is a huge risk. So maybe the business organization most of the time they will not take this risk. So immediate changeover generally খুব viable solution না। সাধারণত ডিপ্লয়মেন্টে ইমিডিয়েট চেঞ্জ ওভার খুব কমই অ্যাকসেপ্টেড হয়। ফেজ কনভার্সনটা ওয়েল অ্যাকসেপ্টেড, প্যারালাল রানটাও অনেক ক্ষেত্রে চলতে পারে। প্যারালাল রান হচ্ছে একেবারে রিস্ক ফ্রি, বাট ইট কস্ট বেশি, কারণ হচ্ছে আপনাকে দুটো প্যারালাল সিস্টেম রান করতে হবে। ঠিক আছে? আর ফেজ কনভার্সন হচ্ছে আপনি কোনো ছোট ইউনিটে করে নিচ্ছেন, সো আপনি এটা চালানোর পর আপনি বুঝতে পারছেন যে এটাকে আদৌ আসলে কোন ধরনের এরর আছে কিনা, আর এরর যদি থাকে তাহলে ইম্প্যাক্টটা ছোট জায়গায় পড়ছে, সো আপনার লসটা কম হচ্ছে। আর যদি এরর না থাকে তাহলে পরবর্তীতে এটার কনফিডেন্সে আপনি পুরো অর্গানাইজেশনে আপনি ফলাতে পারেন, ডিপ্লয় করতে পারেন। সো এই যে এখানে ইমিডিয়েট চেঞ্জ ওভারটা দেখতে পাচ্ছেন যে এই ডেটের পর আপনার নতুন সিস্টেম চলে আসছে টাইমের সাথে সাথে। আর প্যারালাল রানে দেখেন নিউ সিস্টেম ইন অপারেশন, ওল্ড সিস্টেম ইন অপারেশন, এবং দুটোই প্যারালালি চলছে। যে এই ওভারল্যাপিং সেকশনটা হচ্ছে প্যারালাল রানিং, টাইমের সাথে সাথে যেটা দেখানো হচ্ছে। আর চেঞ্জ ওভার হচ্ছে ওল্ড সিস্টেম নিউ সিস্টেম, এটা দেখতে পাচ্ছেন যে আপনার ফেজ কনভার্সন মানে মানে ওল্ড এবং নিউ দুটোই প্যারালালি, মানে কোনো একটা পার্টে হয়তো ওল্ড চলছে, কোনো একটা পার্টে হয়তো নিউ চলছে। ঠিক আছে? আচ্ছা, মেইনলি সিস্টেম ইভালুয়েশন আর সিস্টেম মেইনটেনেন্স, এই দুটো জিনিস হচ্ছে। একটা মেইনটেনেন্স মানে হচ্ছে যে আপনি কন্টিনিউয়াস মনিটর করলেন, এবং আপনার ইনফরমেশন সিস্টেমটা হয়তো অনেক ডিপার্টমেন্ট থেকে হয়তো বলবে যে এটা আসলে ইউজাররা পছন্দ করছে না, কিংবা এটা আসলে মডিফাই করা দরকার, কিংবা এটা ঠিক মতো সার্ভিস দিচ্ছে না, এটাকে একটু এভাবে হলে ভালো হতো। এইগুলো হচ্ছে মেইনলি মেইনটেনেন্সের আপনার মেইনটেনেন্স পর্যায়ে যেটা করা হয় আর কি, এবং এইগুলা রিপোর্ট তৈরি করে পরবর্তীতে এগুলা ফিডব্যাক দেওয়া হয়। তার মানে হচ্ছে রেকর্ডটা মনে হয় রেকর্ডটা তো নাজমুল কে জানি করছে, নাজমুল সাকিব করছে মনে হয়। হ্যাঁ, নাজমুল সাকিব করছে।
ঠিক আছে? আর এমনি মেইনলি সিস্টেম ইভালুয়েশন যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার এই যে আপনার সিস্টেমটা আসলে ইউজারের স্যাটিসফ্যাকশন হচ্ছে কিনা। সো সিস্টেম ইভালুয়েশন এন্ড মেইনটেনেন্স এটা মানে এক আলাদা আলাদা অ্যাক্টিভিটিস না, সাধারণত আমরা সিস্টেম মেইনটেনেন্সের মধ্যেই আপনার এই অ্যাক্টিভিটিস গুলাকে সাব অ্যাক্টিভিটিস বলতে পারেন আপনি ইভালুয়েশন। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এই 88018 কথা বলেন। আপনি হাত তুলছেন, আপনি কথা বলেন। 88018 আপনি হাত তুলে বসে আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? উনি মনে হয় নাই, তাই না? আমি জানি না, আমি তো না বোধহয় স্যার। আমি একবার বেশ অনেক আগে একবার তুলেছিলাম স্যার। একটা প্রশ্ন আমার ছিল স্যার। আচ্ছা, এক মিনিট, আপনার কি 88018 আপনার নাম? না না স্যার, আমি জানি না। 88018 নামে কে জয়েন করেছেন, কি বলতে পারবেন নামটা? না স্যার, বলতে পারবো না। আরে 880 তো আপনি তো কথা বলতেছেন। আমি স্যার আপনার নামটা ওইটা তাই? দেখাচ্ছে কোনো কারণে। আমি জানি না স্যার। আচ্ছা স্যার, আমি তাহলে আমি অনেক আগে করেছিলাম, হান্ড্রেড করেছিলাম। এক মিনিট আপনাকে একটু বলি, দেখেন আপনি যে জুম ব্যবহার করতেছেন, আপনি পার্টিসিপেন্ট লিস্টটাতে আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনার নামের পাশে 88018 দেখাচ্ছে মনে হয়, তাই না? আপনি একটু খেয়াল করে দেখেন, পার্টিসিপেন্ট লিস্টটাতে ক্লিক করলে আপনাদের পার্টিসিপেন্ট লিস্টটা আসবে, সেখানে দেখেন তো আপনি বললে কি 88018 দেখায় না? দেখেন তো টকিং 8801 বলে কিনা, আপনি কথা বলেন। জি স্যার, জি স্যার। এখন বুঝতে পারছেন যে আপনি 8801 এটা বুঝতে পারছেন তো এখন? জি স্যার। ওকে, প্রশ্ন করেন। স্যার, যেটা হলো যে তিনটা যে একটা হলো প্যারালাল দেখালেন, আর একটা হচ্ছে আপনার একটা ফেজ, মানে একটা সার্টেন টাইম পর্যন্ত ফেজ আউট হয়ে যাবে একটা। আর একটা হচ্ছে স্যার আপনার দেখেন স্লাইডে লেখা দেওয়া আছে, দেখেন। জি স্যার। কোনটা নিয়ে প্রশ্ন? জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে প্যারালাল রানটা কেন দরকার স্যার? একটা হচ্ছে যে ঠিক আছে, ইমিডিয়েট চেঞ্জ ওভারটা ঠিক আছে, এটা রিস্কি হয়ে যায়, বাট ফেজ কনভার্সনটা তো ইজ ভেরি পারফেক্ট। এটা একটা সার্টেন টাইম পর্যন্ত চালানোর পরে এটা আমরা তো ফেজ আউট করতে পারি। তো এই প্যারালাল এটা কি আনলিমিটেড টাইমের জন্য নাকি কেন এটা স্যার দরকার? আনলিমিটেড রানের জন্য। আপনাকে যখন ছবিটা দেখিয়েছি, দেখেন প্যারালাল রানের ছবিটা দেখাই আপনাকে। এই দেখেন, এই যে দেখেন দুটো ওভারল্যাপিং পিরিয়ড দেখতে পাচ্ছেন, নিউ সিস্টেম এবং ওল্ড সিস্টেমে। জি স্যার। এই ওভারল্যাপিং পিরিয়ডটাতেই শুধুমাত্র দুটো প্যারালাল চলবে। এই দুটো প্যারালাল চলার পিছনে কারণ হচ্ছে, লাইক ফর এক্সাম্পল আপনার এখানে আমি একটা সলিউশন দিচ্ছি। লাইক ফর এক্সাম্পল আপনি একটা মুদির দোকানের কথা চিন্তা করেন, কিংবা একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করেন, যে রেস্টুরেন্টে কোনো ইনফরমেশন সিস্টেম নেই। আপনি রেস্টুরেন্টের জন্য একটা ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করে নিয়ে ওই রেস্টুরেন্টে ডিপ্লয় করতে যাচ্ছেন। তো রেস্টুরেন্টে আপনার এর আগে যা কিছু অর্ডার হতো, যা কিছু বিলিং হতো, তারা সবকিছু কাগজে কলমে রাখতো। সো আপনার সিস্টেম যখন আপনি দিয়ে আসছেন, তখন তারা যেটা করবে, তারা প্যারালাল রানে যাবে। প্যারালাল রানে কিভাবে যাবে? তারা প্যারালাল রানে যাবে হচ্ছে যে তারা তখন রেস্টুরেন্টে যা যা অর্ডার হতো সেগুলো কাগজে কলমে আগে যেভাবে রাখতো সেভাবেই দিত। এট দ্য সেম টাইম হয়তো তারা 1 মাস কিংবা 15 দিন কিংবা 7 দিন কিংবা 2 মাস একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত তারা ওই কাগজে কলমে রাখতো এবং একই সাথে কম্পিউটারে রাখবে। এবং কম্পিউটারে তারা যেসব ফাংশনালিটিস ছিল ইনফরমেশন সিস্টেমে সেগুলো জেনারেট করবে, আবার কাগজে কলম থেকে তারা জেনারেট করবে। তারা যখন হ্যাপি হবে যে না, আমরা আসলে কাগজে যেটা করি সেটাই এখানে কম্পিউটারে করলেই হচ্ছে, তখন তারা কাগজে লেখাটা বন্ধ করে দিবে, শুধু কম্পিউটারে করবে। এইটা হচ্ছে প্যারালাল রান। বুঝতে পেরেছেন? I got it, sir. Yes, sir, I got it. সো ছোট অর্গানাইজেশনের ক্ষেত্রে ফেজটা মানে যেটা আছে যে কনভার্সন, এটা হয়তো ফিজিবল হয়ে ওঠে না। সো তখন আসলে প্যারালাল রানটা কার্যকর হয় আর কি। Yes, sir. ওকে, আপনার হাত তাহলে আমি নামিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন?
আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তাহলে আমরা আজকে আর নতুন কিছু দেখবো না। আমরা আজকে যা যা লিখেছি দুটো স্লাইডই আপনাদের দিয়ে দিয়েছি। আর রেকর্ডিং নাজমুল আছে, তারপর আপনি দিয়ে দিয়ে রেকর্ডিংটা। আর আগের পার্টে ফার্স্ট ফেজের যে 40 মিনিটস এর লেকচার ছিল ওই পার্টের রেকর্ডিংটা আমি এই ফোল্ডারে দিয়ে রাখবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের যত্ন নেন। আচ্ছা, আপনাদের কি এখনো কাউকে ফিজিক্যালি অফিসে যেতে হচ্ছে? আমরা স্যার ওয়ার্ক এট হোম করছি স্যার। আচ্ছা, ওয়ার্ক এট হোম করছেন। আচ্ছা আচ্ছা, স্যার বাসা থেকে করছি, বাসা থেকে করতেছি। ঠিক আছে। আর ওই কে জানি আমাকে একটা ফোন নাম্বার দিবেন, আমার মনে হয় ফোন নাম্বারটা আমাকে একটু দিয়ে দেন, আমি একটু কথা বলে নেই। আপনাদের আপনাদের একজন, উনি কি আসছেন ক্লাসে পরে? আছেন স্যার। ওকে, ওনার নাম হামিদ ভাই, হামিদ সাহেব আসছেন? হ্যাঁ, হামিদ সাহেব তো দেখতে জি পাচ্ছি না। স্যার, হ্যাঁ আমি আছি স্যার। আচ্ছা আচ্ছা, আপনি মাইক্রোফোনটা অন করে তো আপনার সাথে কথা বলি। জি স্যার। কি অবস্থা আপনার? আমার অবস্থা বলতে আমার ওই যে আমরা আপনার কুশে হলের যে হাউস টিউটর কোয়ার্টার, হ্যাঁ, আমি জানি হাউস টিউটর কোয়ার্টারে একজন আসছে, কিন্তু এটা কি একজনই সীমাবদ্ধ আছে এখন নাকি বাড়ছে? শুনতে পাচ্ছেন? না, ওইটা পুরোটা লকডাউন করা হয়েছে। আচ্ছা, আপনাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যালো, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হামিদ ভাই বলেন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি ওনাকে ফোন করে নিব, ওনার ফোন নাম্বারটা আমি পেয়েছি। থ্যাংক ইউ নাজমুল। ঠিক আছে, তাহলে আমি নাজমুল আপনি ইয়ে করেন, ওই ভিডিও রেকর্ডিংটা দিয়ে দিন। আর আমার ফার্স্ট হাফেরটা আমি দিয়ে দিচ্ছি, আপ করে দিচ্ছি। আচ্ছা, আগামী উইকে, হ্যাঁ এক্স্যাক্টলি, আগামী উইকে রমজান, ক্লাস টাইমটা কখন? আচ্ছা, রমজান মাস তো আগামী সোমবারে তো রমজান থাকবে। তো আমার মনে হয় আমি আপনাদেরকে আর 2-3টা ক্লাস নেওয়ার পর আমি স্টপ করে দিব। আমার মনে হয় 3টা ক্লাস নিলে আপনার সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে স্যার। 7:30 স্যার, রমজানে 7:30 করলে কেমন হয় স্যার? শুনেন, রমজানের বিষয়টা আপনারা একটু কনসাল্ট করে আমাকে জানান। নাম্বার 1 হচ্ছে, এক হচ্ছে রমজান মাসে তো ধরেন সারাদিন রোজা রেখে ইফতার করার পর কিন্তু একটু টায়ার্ডও লাগবে। আবার ধরেন সারাদিন নামাজও আছে। রোজার সময় ক্লাস আমি 1 ঘন্টা বেশি করবো না আপনাদের। সো কখন করা যায়? 4টা 4:30 করা যায় কি? 4টা 4:30? স্যার 4টে করলে সবচেয়ে বেটার হয় স্যার, কারণ রমজান মাসে যারা অফিসও করে তাদেরকে কিন্তু 4টার মধ্যে অফিস শেষ হয়ে যাবে। 4টার মধ্যে অফিস শেষ হবে, আমারও মনে হয় তাই ভালো হবে। কারণ সন্ধ্যার পরে 7টার সময় করাটা, এক হচ্ছে আপনার সারাদিন রোজা রেখে মাগরিবে নামাজ পড়ে ইফতার করে 7:30টার মধ্যে আসাটাও একটা টাফ হয়ে যাবে। আবার ধরেন ইফতারের পরে শরীরটা একটু টায়ার্ডও লাগবে, আবার নামাজও পড়তে হবে, দেখা যাবে যদি 1 ঘন্টা কথাবার্তা বললে আবার নামাজেরও প্রবলেম হয়ে যাবে। তাহলে আমার মনে হয় আমার তো মনে হয় আজকে আপনাদের যে ইনভাইটেশন লিংক পাঠিয়েছি সেখানে পাসওয়ার্ড সব আছে, কারোরই কোনো সমস্যা হওয়ার কথা না। সো পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন, ওই যে আপনাদের ইনভাইটেশন লিংকে পাসওয়ার্ড আলাদা হবে। সো যে যেভাবে ঢুকতে চান ওখানে ডিটেইলস বলা আছে, যত ওয়েতে আপনি ঢুকতে চান সবগুলো বই বলা আছে। পাসওয়ার্ড লাগলে পাসওয়ার্ড দিতে পারবেন। সো আমরা আগামী সপ্তাহে তাহলে আমরা 4টায় বসি। ঠিক আছে। নাজমুল সাকিব, আপনি একটু জাস্ট আমাকে একটু রিমাইন্ডার দিয়ে রাখেন দিন সকালবেলা যে 4টার সময় ক্লাস। বিকেল 4টায় ক্লাস হবে আমাদের। হ্যাঁ, আপনি কিছু বলবেন ম্যাডাম? নেক্সট উইকে স্যার আমি বুঝতে পারছি না, আমরা তো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করি তো আমি, সো এখনো পর্যন্ত 25 তারিখের পর কি হবে আমাকে এখনো জানানো হয়নি। তো অফিসে যেতে হতে পারে আমার। ফিজিক্যালি যেতে হয়? যিনি কথা বলছেন, হ্যাঁ, হতে পারে, আমি এখনো শিওর না। না আমার এখনো যাওয়া লাগতেছে না, বাট নেক্সট উইক থেকে তো যেতে পারি, আমি জানি না, আমি যদি না যেতে পারি সেটা আমি জানাবো। আচ্ছা, ঠিক আছে, আমি হয়তো পরে অডিওটা শুনে নেব।
আর আচ্ছা যদি ঠিক আছে, ওকে ফিজিক্যালি না যেতে হয় তাহলে আমি ক্লাসে জয়েন করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। নাজমুলের সাথে কথা বলেন, নাজমুল সাকিবের সাথে কথা বলেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে। স্যার রমজানে শুক্র এবং শনিবারে ক্লাস হলে মনে হয় ভালো হয় স্যার। দিনের বেলা 11টার দিকে অথবা সামহাও 10টা 11টা। আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। লাস্ট জাস্ট ডিসকাস উইথ ইউর ব্যাচ এবং নাজমুল সাকিব আমাকে সলিউশন, আপনাদের এগ্রিমেন্টটা জানিয়ে দেন, আমি সেভাবে নিব, ঠিক আছে? তবে শুক্র শনিতে ক্লাস হলে আগামী শুক্র শনি তো আর রমজান, শনিবারে রমজান, ফার্স্ট রমজান, সেদিন ক্লাস নিব না। রমজানের সেক্ষেত্রে মধ্যে পরের, হ্যাঁ ঠিক আছে, মানে আগামী সেটা আপনারা নিজেরা ডিসকাস করে নাজমুল সাকিবকে জানান আপনাদের পসিবিলিটিস গুলো। আমি সেই, যদি মেজরিটি বলেন যে স্যার শনিবারে ক্লাস নেন, দ্যাট উইল বি ভেরি ফাইন, আমার কোনো আপত্তি নাই। যদি মেজরিটি বলেন স্যার 4টাই নেন সোমবারে, আই এম অলসো ফাইন, ঠিক আছে? তো আমার মনে হয় আপনি আমাকে জানাই দেন। স্যাটারডে, রমজানে 4টার স্যাটারডে, সময় টায়ার্ডই লাগে আসলে একটু। ঠিক আছে, স্যাটারডেতে আমরা করি মর্নিং, স্যাটারডে জি, মর্নিং এ করি, দ্যাটস ফাইন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনাদের অন্যান্য ক্লাসগুলো যদি আবার স্যাটারডেতে করতে চান, সেক্ষেত্রে অনেকে হয়তো আবার বলবে যে স্যাটারডেতে আমার অফিস আছে, এই ধরনের কিছু ইস্যুস থেকেই থাকে। তো সেটা আমাকে সর্ট আউট করে জানান, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা তবে আমার মনে হয় আপনারা যদি আমার সাথে স্যাটারডেতে করেন, তাহলে আমি একটু, কারণ আপনাদের অন্যান্য কোর্সিটারও তো ক্লাস নিতে চাবে, তো আমি যদি স্যাটারডেতে নেই, আমাকে আপনি 11:30 থেকে 11:30টার আগে দিয়েন না। আচ্ছা 11:30 থেকে 12টার মাঝে হলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? 12টা, কারণ দেখা যাবে যে রমজান মাসে ওই সেহরির আগে উঠে ফজরের নামাজ টামাজ পড়ে শুইতে শুইতে একটু দেরি হয়ে যায়, তখন আবার একটু, যদি 11টায় ক্লাস থাকে তাহলে আবার একটু আর্লি উঠার একটা প্রেশার থাকে, ঠিক আছে? তো আমাকে 11:30টার মধ্যে দিন, 11:30 থেকে 12টার মাঝে আমাকে দিন। আর নাজমুস, আপনি আমাকে ইমেল করেন আপনাদের এই ফুল কিংবা কখন ক্লাস করতে চান রমজানে, সেটা যেভাবে বলবেন সেভাবেই হবে। ওকে, তাহলে আমরা এখন ক্লোজ করতে পারি মনে হয়। সবাই ভালো ভালো থাকেন, সুস্থ থাকেন।